টাকা এমন একটা জিনিস যা আমরা সবাই চাই, তাই না? আর সবাই তো চায় এমন যদি হতো যে ঘুমের মধ্যেও টাকা আসতো, তাহলে তো আর কথাই ছিল না। ভাবছেন তো যদি ব্যাংকে রাখা টাকাটা জাদুর মতো নিজে থেকেই বাড়তে থাকতো। কিন্তু মুশকিল হলো টাকা তো আর গাছে ধরে না, তাই না? তো প্রশ্নটা হলো, এটা কি আসলেই সম্ভব ঘুমের মধ্যে টাকা উপার্জন করা? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই সমাধান করার চেষ্টা করব। টাকা পয়সা নিয়ে আমাদের সবারই মনে কিন্তু দুটো চিন্তা ঘোরে। একদিকে আছে ভয়, আর অন্যদিকে আছে জমানো টাকার মূল্য কমে যাওয়ার চিন্তা। চলুন তো ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। দেখুন, একদিকে আছে শেয়ার বাজার। এই নামটা শুনলেই অনেকের যেন বুকটা ধুক করে ওঠে, মনে হয় এই বুঝি সব টাকা ডুবে গেল। আর অন্যদিকে যারা ভাবেন ব্যাংকে টাকা রাখাটাই সবচেয়ে নিরাপদ, তারাও কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যেই আছেন। কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামের একটা অদৃশ্য পোকা আপনার জমানো টাকার শক্তি রোজ একটু একটু করে খেয়ে ফেলছে। মানে আজকে ১০০ টাকায় যা কিনতে পারছেন, ৫ বছর পর কিন্তু তা আর পারবেন না। তাহলে উপায়টা কি? আর ঠিক এখানে আসরে নামছে আমাদের আজকের আলোচনার মূল হিরো, মিউচুয়াল ফান্ড। এই ফান্ড হল শেয়ার বাজারের ভয় আর মুদ্রাস্ফীতির চিন্তা, এই দুই দিক সামলানোর একটা দারুণ আর নিরাপদ উপায়। চলুন একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। আপনি যদি নিজে আনাড়ি হাতে স্টিয়ারিং ধরে রওনা দেন, তাহলে কি হতে পারে? রাস্তাঘাট ভালো করে চেনেন না, নিয়মকানুন জানেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় ৯০%। সরাসরি শেয়ার বাজারে টাকা ঢালাও ঠিক এরকমই একটা ব্যাপার। লাভ হলে হয়তো অনেক হবে, কিন্তু ক্ষতি হলে সেই ধাক্কাটা কিন্তু একা আপনাকেই সামলাতে হবে। এবার দ্বিতীয় সিনারিওটা ভাবুন। আপনি একটা লাক্সারি এসি বাসের টিকিট কেটে আরামে নিজের সিটে বসলেন। বাসে আপনার মতো আরও ৪০-৫০ জন যাত্রী আছে, আর সবচেয়ে বড় ব্যাপার হল বাসটা চালাচ্ছেন একজন এক্সপার্ট পেশাদার ড্রাইভার, যিনি এই রুটে রোজ যাতায়াত করেন। মিউচুয়াল ফান্ড হল ঠিক এই লাক্সারি বাসটার মতো একটা নিরাপদ আর আরামদায়ক যাত্রা। বেশ, বুঝলাম যে মিউচুয়াল ফান্ড একটা লাক্সারি বাসের মতো। কিন্তু এই বাসটা চলে কিভাবে? চলুন এবারের ভেতরের কলকবজাগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু খুবই সোজা। আপনার আমার মতো হাজার হাজার বিনিয়োগকারী, মানে বাসের যাত্রীরা, নিজেদের সাধ্যমতো অল্প অল্প করে টাকা জমা দেন। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি এই সব খুচরো টাকা এক জায়গায় করে। আর যখন এত মানুষের টাকা এক জায়গায় হয়, তখন সেটা কয়েক হাজার কোটি টাকার একটা বিশাল ফান্ডে পরিণত হয়। এই বিশাল টাকার ফান্ডটাকেই বলে AUM বা অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। এরপর এই পুরো টাকাটা তুলে দেওয়া হয় একজন পেশাদার ফান্ড ম্যানেজারের হাতে, যিনি হলেন আমাদের সেই এক্সপার্ট বাস ড্রাইভার। এখন প্রশ্ন হল, এই যে ফান্ড ম্যানেজার, তিনি এই বিশাল টাকাটা নিয়ে করেনটা কি? তিনি খুব পুরনো কিন্তু দারুণ কাজের একটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন। কথাটা হলো, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। এখানেই চলে আসে ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি ভাগ করে নেওয়ার কনসেপ্টটা। মানে ফান্ড ম্যানেজার পুরো টাকাটা দিয়ে একটা বা দুটো কোম্পানির শেয়ার কিনে বসে থাকেন না। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে টাকাটাকে দেশের সেরা ৫০ থেকে ৬০টা কোম্পানিতে ভাগ করে বিনিয়োগ করেন। এতে লাভটা কি হয়? আরে বাবা, যদি কোনো কারণে একটা কোম্পানির শেয়ারের দাম পড়েও যায়, বাকি কোম্পানিগুলো তো আছে। ফলে ঝুঁকিটা অনেক কমে যায়, আর দিন শেষে লাভের সম্ভাবনাটাই বেশি থাকে। এখন মনে হতেই পারে, ফান্ড ম্যানেজার আপনার জন্য এত খাটবে কেন? তার লাভটা কি? লাভ আছে, আর সেটা হলো এক্সপেন্স রেশিও। বাসে চললে যেমন টিকিট কাটতে হয়, ঠিক তেমনি আপনার টাকাটা ম্যানেজ করার জন্য ফান্ড হাউস আপনার বিনিয়োগ থেকে খুব সামান্য একটা বার্ষিক ফি কেটে রাখে। সাধারণত এটা 0.5% থেকে 2% মতো হয়। বিশ্বাস করুন, নিজে না বুঝে বিনিয়োগ করে সব হারানোর থেকে একজন বিশেষজ্ঞকে এই সামান্য ফি দেওয়াটা অনেক বেশি স্মার্ট ডিসিশন। তো বাজারে তো হাজার হাজার মিউচুয়াল ফান্ড আছে, নিজের জন্য ঠিক কোনটা বাঁচবেন? চলুন আবার আমাদের সেই গাড়ির উদাহরণেই ফেরা যাক, তাহলেই বিভিন্ন ধরনের ফান্ড চিনে নিতে সুবিধা হবে। প্রধানত ৩ ধরনের ফান্ড হয়। প্রথমটা হলো ইকুইটি ফান্ড। এটা হলো একেবারে ফেরারি বা স্পোর্টস বাইকের মতো। ঝড়ের গতিতে ছোটে, মানে রিটার্নও অনেক বেশি, কিন্তু রাস্তা খারাপ হলে ঝাঁকুনিও সেরকমই লাগে। যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটা বেস্ট। দ্বিতীয়টা হলো ডেট ফান্ড। এটাকে বলতে পারেন গরুর গাড়ির মতো, খুব ধীর স্থির আর নিরাপদ। ঝুঁকি প্রায় নেই বললেই চলে, তাই রিটার্নও কম। যারা একদমই ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটা পারফেক্ট। আর সব শেষে আছে হাইব্রিড ফান্ড, যা হলো একটা ফ্যামিলি কারের মতো। গতি আর নিরাপত্তা দুটোই আছে, মানে ঝুঁকি আর রিটার্ন দুটোই এখানে ব্যালেন্স থাকে। এতক্ষণ তো অনেক তত্ত্ব কথা হলো। এবার আসুন মিউচুয়াল ফান্ডের আসল ম্যাজিকটা দেখি। আর এই ম্যাজিকের নাম হলো
এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেকেই ভাবেন যে ইনভেস্ট করতে বুঝি লাখ লাখ টাকা লাগে। এটা কিন্তু একদমই ঠিক না। এসআইপির মাধ্যমে মাসে মাত্র 500 টাকা দিয়েও বিনিয়োগের দুনিয়ায় পা রাখা যায়। এটা অনেকটা জিমে যাওয়ার মতো। একদিন জিমে গিয়ে 100 কেজি ওজন তুললে কিন্তু বডি তৈরি হয় না, বরং চোট লাগার সম্ভাবনাই বেশি। কিন্তু রোজ যদি অল্প অল্প করে ব্যায়াম করা যায়, ফল কিন্তু বেরোবেই। এসআইপি ঠিক সেভাবেই কাজ করে। আর এর সিস্টেমটাও দারুণ সহজ আর অটোমেটিক। আপনি শুধু একটা নির্দিষ্ট মাসিক অ্যামাউন্ট ঠিক করে দেবেন, প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা নিজে থেকেই কেটে ফান্ডে জমা হয়ে যাবে। আপনার কোনো টেনশনই নেই, বাজার উঠুক বা নামুক, আপনার বিনিয়োগ চলতেই থাকবে। চলুন এবার একটা জাদু করে হিসাব দেখি। ধরুন আপনি প্রতি মাসে খুব বেশি না, মাত্র 5,000 টাকা করে বিনিয়োগ করছেন। আর এই কাজটা আপনি একটানা 25 বছর ধরে করে গেলেন। তাহলে জানেন 25 বছর পর কি হতে পারে? আপনার মোট ইনভেস্টমেন্ট দাঁড়াবে 15 লাখ টাকা। কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে তার বদলে আপনি পেতে পারেন প্রায় 1,64,00,000 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটাই হলো সময়ের শক্তি আর নিয়মিত বিনিয়োগের ম্যাজিক। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তো আর এমনি এমনি বলেননি যে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই ছোট ছোট বিনিয়োগই সময়ের সাথে সাথে আপনাকে বিশাল সম্পদের মালিক করে তুলতে পারে। তো আশা করি মিউচুয়াল ফান্ডের পাওয়াটা এখন সবার কাছে বেশ পরিষ্কার। কিন্তু যাত্রা শুরু করার আগে কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখতেই হবে। একটা কথা মনে রাখা খুব দরকার, সব বাস ড্রাইভার যেমন এক্সপার্ট হয় না, ঠিক তেমনি সব ফান্ডের পারফরমেন্সও কিন্তু ভালো হয় না। তাই হুট করে যে কোনো একটা ফান্ডে টাকা ঢেলে দিলে লাভের চেয়ে লোকসানই হয়ে যেতে পারে। সঠিক ফান্ড বেছে নেওয়াটা তাই খুব খুব জরুরি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? এই হাজার হাজার ফান্ডের ভিড়ে নিজের লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী নিজের জন্য বেস্ট ফান্ডটা খুঁজে বের করবেন কিভাবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই হয়তো আবার কথা হবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত জানতে থাকুন আর স্মার্টভাবে বিনিয়োগের কথা ভাবতে থাকুন।